আমার ছাত্রী অবনীকে পড়াতে গিয়ে দেখলাম তার আম্মু একটা ছেলের সাথে খুব অন্তরঙ্গ হয়ে বসে আছে। আমি তাদের দুজনকে দেখে লজ্জায় মুখ ঘুরিয়ে নিলাম। আমাকে দেখে তারা নিজেরাও নিজেদেরকে গুছিয়ে নিল। আসলে মানুষের আসল চেহারাটা বোঝা যায় না। অবনীর মা যে এরকম একটা খারাপ কাজ করতে পারে এটা কখনো আমার ভাবনায় আসেনি। তবে চাহিদার প্রয়োজনে মানুষ অনেক জঘন্য কাজও করে থাকে। নিজের থেকে বয়সে অনেক ছোট ছেলের সাথেও মানুষ প্রেমের সম্পর্ক গড়ে তুলতে পারে, সেটা আমি আজ বুঝলাম। আমি কিছু বলার আগেই অবনীর মা আমাকে বলল, অবনী তো এখনো স্কুল থেকে ফেরেনি, আর আজ তুমি এত আগেই পড়াতে আসবে সেটা বলবে না? তখন আমি বললাম, আজ মাসের শেষ তারিখ, তাই একটু আগেই পড়াতে এসেছি, টাকাটারও দরকার ছিল। তখন অবনীর মা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি টাকা নিয়ে আসছি। কিছুক্ষণ পর অবনীর মা এসে আমার হাতে 10,000 টাকা দিয়ে বলল, ও হচ্ছে আমার খালাতো ভাই সুজন। অবনীকে ওর কথা বলার দরকার নেই। তোমাকে অগ্রিম মাসের টাকাটাও দিয়ে দিলাম। তোমার নাকি টাকার সমস্যা বলেছিলে, আজকে পড়াতে হবে না, তুমি বরং কালকে এসো, টাকাটা নিয়ে আমি চলে আসি। অবনীকে পড়াই আজ 6 মাস হতে চলল। সত্যি বলতে অবনীকে আমি টাকার জন্যই পড়াই। অবনীর বাবার টাকা পয়সার কোনো অভাব নেই। তার বাবা বিদেশ থাকেন, তাই আমাকে মাস শেষে 5,000 টাকা দিতে কোনো সমস্যা হয় না। 10,000 টাকা পেয়ে সেখান থেকে মাকে 4,000 টাকা দিলাম, আর বোনকে 1,000 টাকা। বাকিগুলো আমার প্রয়োজনে কাজে লাগবো রেখে দিলাম। মাকে দেওয়া এটা আমার প্রথম কোনো উপহার। আমি এর আগে কখনো মাকে টাকা দেইনি। টাকা দেওয়ার পর মায়ের চোখে যে আনন্দটা দেখেছিলাম সেটার কাছে পৃথিবীর সব আনন্দ তুচ্ছ। 1,000 টাকা পেয়ে আমার বোন এতটা খুশি হবে ভাবেনি। কিন্তু যখন টাকা পেয়ে সে আমাকে খুশিতে জড়িয়ে ধরে ভাইয়া বলল, তখন মনে হলো এমন বোনের জন্য জীবনে কিছু করতে না পারলে জীবনের কাছে ঋণী থেকে যাব। পরের দিন অবনীকে পড়াতে গিয়ে দেখলাম অবনী খুব সুন্দর করে সেজেছে। আকাশি রঙের শাড়িতে মেয়েটাকে অন্য দিনের চেয়ে আজ একটু বেশি সুন্দর লাগছে। তাই পড়ানোর সময় তার দিক থেকে কেন জানি চোখ সরাতে পারছিলাম না। আমার এমন অবস্থা দেখে অবনী বলল, স্যার, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? নিজের ছাত্রীর মুখে এমন প্রশ্ন শুনে কিছুটা আনইজি ফিল করলাম। তারপরেও ধমকের সুরে বললাম, এসব কি প্রশ্ন? আমার গার্লফ্রেন্ড দিয়ে তুমি কি করবে? বাচ্চাদের এসব জানতে হয় না। তুমি পড়াশোনায় মনোযোগ দাও। তখন অবনী বলল, কে পিচ্ছি? দেখেন আমি কত বড় হয়ে গিয়েছি। আর ক্লাস 9-এ পড়া একটা মেয়েকে বাচ্চা বলা মোটেও উচিত না। আমার এক বান্ধবীর বিয়ে হয়েছে, বাচ্চার মাও হয়ে গেছে, আর আপনি আমাকে বাচ্চা বলছেন? অবনীর কথা ঠিক, অবনীকে আজ মোটেও বাচ্চা বাচ্চা লাগছে না, বড়ই মনে হচ্ছে। শাড়ি পরলে ছোট মেয়েদেরকেও অনেক বড় মনে হয়। অবনীকেও আজ বড়দের মতোই মনে হচ্ছে। আমি অবনীর কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পারলাম না। অবনী আবার জিজ্ঞেস করলো, স্যার, আপনি কিন্তু বললেন না আপনার কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? তখন বাধ্য হয়ে বললাম, ছিল এক সময়, তবে এখন নেই। এবার খুশি তুমি? তোমার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছো? তখন অবনীর চোখে মুখে অনেক আনন্দ দেখতে পেলাম। আমার গার্লফ্রেন্ড নেই শুনে অবনী এতটা খুশি হলো কেন বুঝতে পারলাম না। প্রায় 6 মাস পর হঠাৎ করেই জানতে পারলাম অবনীর মা প্রেগনেন্ট। এমন অবস্থায় সব জায়গায় জানাজানি হয়ে গেল। যেহেতু অবনীদের বাসায় আমি বাদে আর কোনো ছেলে যাওয়া আসা করতো না, তাই সবাই আমার দিকেই আঙুল তুলতে লাগলো, আমাকে সন্দেহ করতে লাগলো। অবনীর মা যখন আমাকেই দোষ দিল, তখন আমার মরে যেতে ইচ্ছে করছিল। অবনীর মা নিজেকে বাঁচানোর জন্য আমার নামে যে এত বড় একটা মিথ্যা কথা বলবে আমি কখনো কল্পনাও করিনি। অবনীর সামনে সেদিন কি লজ্জাটাই না পেয়েছিলাম। কোনো অপরাধ না করেও আমি অবনীর চোখের দিকে তাকাতে পারিনি। অবনী অনেক ঘৃণা নিয়ে আমার দিকে তাকিয়েছিল। সে কাঁদতে কাঁদতে যখন বলল, স্যার, আপনি চাইলে তো আমি আপনাকে এই সুখটা দিতাম। আপনাকে আমি ভালোবাসতাম। আর আপনি কি না আমার মায়ের সাথে এটা করলেন? আপনার প্রতি যে রেসপেক্ট ছিল, যেটা আপনি রাখেননি। আপনি কখনোই একজন শিক্ষক হবার যোগ্যতা রাখেন না। কথাগুলো বলেই
অবনী আমাকে ধাক্কা দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়। আমিও চলে আসি। এলাকার সবাই জেনে গিয়েছে বিষয়টা, তাই লজ্জায় কারো সামনে যেতে পারতাম না। বাসায়ও চুপচাপ থাকতাম। মা, বাবা, বোন কেউ আমার সাথে আগের মতো কথা বলে না। আমার জীবনটা যেন একাকিত্বের এক নরকে পরিণত হলো। ঠিক এমন সময় আমার নরকীয় জীবনটাকে আরও বিষাক্ত করে তুলতে ফোন দিল আমার প্রাক্তন। মিলের সাথে আমার ২ বছরের সম্পর্ক ছিল। হঠাৎ করেই একদিন প্রচণ্ড রাগারাগি হলো দুজনের মাঝে। সেদিনই ব্রেকআপ করলাম আমরা। তারপরে আমি আর তাকে কোনোদিন ফোন দেইনি। কারণ আমি আমার ইগোর সাথে কখনো আপোস করতে চাইনি। সেও কখনো ফোন দেয়নি। আজ এতদিন পর কেন ফোন দিল সেটার কারণ খুঁজতে গেলাম না। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসলো চিরপরিচিত সেই কণ্ঠস্বর। তোমার সাথে বিচ্ছেদ হয়ে ভালোই হয়েছে। এমন একটা কাজ করবে কখনো ভাবিনি। আমি ভেবেছিলাম এতদিন পর ফোন দিয়ে তুমি জানতে চাইবে আমি কেমন আছি। কিন্তু তা না করে কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছ। এটা বলার জন্যই কি ফোন দিয়েছ? সেটা বলার প্রয়োজন মনে হয়নি। কারণ তুমি ভালোই আছো। সেই জন্যই হয়তো নিজের থেকে বয়সে অনেক বড় একটা মেয়ের সাথেও অবৈধ সম্পর্কে জড়াতে পেরেছ। ভালো না থাকলে মানুষ এমন কাজ করতে পারে বলো? আর সবাই না হয় আমার সম্পর্কে জানে না, তাই এমনটা বলছে। কিন্তু তুমি তো আমার সম্পর্কে সব জানো। আমাকে চেনো আমি কেমন মানুষ। তারপরেও এমনটা বললে? তোমার সাথে তো ২টা বছর রিলেশন করেছি। কখনো তো একটা চুমুও খেতে চাইনি তোমাকে। তুমিই বলো, তোমার সাথে যদি আমি ফিজিক্যাল রিলেশন করতে চাইতাম, তাহলে কি তুমি না করতে? আমার তো মনে হয় না তুমি না করতে। যেখানে তোমার মতো মেয়ের সাথে এমনটা করিনি, সেখানে আমার থেকে বয়সে বড় একটা মহিলার সাথে এটা করব কি করে ভাবলে তুমি? ঠিক এমন সময় বাবা আমার রুমে এসে পড়ায় আমি ফোনটা কেটে দিলাম। দীর্ঘ ২টা মাস পর আমার রুমে কেউ আসলো। আমার সাথে কেউ কথা বলল। আমার তো ভালো লাগার কথা, খুশি হওয়ার কথা। কিন্তু আমি খুশি হতে পারলাম না। বরং বাবার কথাগুলো শুনে চোখের পানিটাকে অনেক চেষ্টা করেও ধরে রাখতে পারলাম না। বাবা যখন বললেন, কয়েকদিন পর তোর বোনকে দেখতে আসবে। আমি চাই না তোর কারণে আমার মেয়ের বিয়েটা ভেঙে যাক। তুই ১ বছরের জন্য এই বাড়ি থেকে চলে যা। সবাই জানবে তোকে আমরা ত্যায্য পুত্র করেছি। তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ১ বছরে যদি কিছু করতে না পারিস, নিজের বেঁচে থাকার মতো অবস্থা তৈরি করতে না পারিস, তাহলে চলে আসিস। তখন তোর বোনের বিয়ে হয়ে যাবে, তাই আর কোনো সমস্যা হবে না। তবে আমি চাইব না তুই আর কখনো এই বাড়িতে ফিরে আস। তোর কারণে আমি আমার মান-সম্মান সব হারিয়েছি। কাজটা করার আগে তোর ভাবা উচিত ছিল তোর সাথে তোর পরিবারের মান-সম্মানটাও মিশে আছে। যাই হোক, তোর মাকে আমি কখনো কথাটা বলিনি। তুই চলে যাওয়ার পরই বলবো। আজ রাতে চলে যাবি। তোর মা কিংবা বোনের সাথে দেখা করার দরকার নেই। টাকা লাগলে বল, দিয়ে দেব। আমি কিছু বলতে পারলাম না। আমি জীবনে কোনো দিনও চিন্তা করিনি আমার বাবা আমার প্রতি এত কঠোর হবেন কখনো। কাঁদতে কাঁদতে শুধু বললাম, না, কোনো টাকা লাগবে না। আমি লক্ষ্য করলাম আমার কান্না ভেজা কণ্ঠটাও বাবার ভেতরটাকে নাড়া দিতে পারল না। বাবা আমার রুম থেকে চলে গেলেন। ফোনটার দিকে তাকাতেই দেখলাম ২১ বার ফোন দিয়েছে মিলি। এখনও দিয়েই যাচ্ছে। তার ফোনটা ধরতে ইচ্ছে করছিল না। কারণ সব কিছু গোছগাছ করতে হবে। আজকেই বাবা আমাকে চলে যেতে বলেছেন। জানি না কোথায় যাব। যাওয়ার মতো তেমন কোনো জায়গাও নেই। তবে যেতে তো হবে। পৃথিবীটা তো অনেক বড়। কোথাও না কোথাও তো জায়গা হবে। কখনো ভাবিনি খুব কাছের মানুষগুলোই একসময় দূরে চলে যাবে। আমার বুঝ হওয়ার পর থেকে বাবা আমার সাথে কখনো এতটা কষ্ট দিয়ে কথা বলেনি। আজ এত বছর পর কেন জানি মনে হচ্ছে আমি সন্তান হিসাবে ব্যর্থ। যে সন্তানের কারণে বাবা-মায়ের চোখের জল আসে, সে সন্তানের মতো হতভাগা হয়তো পৃথিবীতে আর দ্বিতীয় জন নেই। আমার ভেতরটা পুড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এই যন্ত্রণা থেকে মৃত্যুও অনেক ভালো। কিন্তু আমি মরতে চাই না। জবাব দিতে চাই ওইসব মানুষদের, যাদের কারণে আজ আমি নিঃস্ব। আমার আপন মানুষগুলোও
আমাকে দূরে ঠেলে দিয়েছে। তাদেরকে জবাব দেওয়ার জন্য হলেও আমাকে বাঁচতে হবে। আমার কাছে টাকা পয়সা তেমন ছিল না। বাসা থেকে বের হওয়ার আগে খুব ভয় কাজ করছিল। কোথায় যাব? কি খাবো? কি করব? এমন সময় হাজারো চিন্তা এসে মস্তিষ্কের মাঝে বাসা বাঁধতে লাগলো। এতদিন তো থাকা খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হতো না। সারাদিন যাই করি না কেন, দিন শেষে মায়ের হাতের খাবারটা পেতাম। আরামে চিন্তাহীনভাবে তুলতুলে নরম বালিশে মাথা রেখে রাতটা কাটিয়ে দিতে পারতাম। কিন্তু এখন কি পারবো? পারবো না, কারণ এখন আমার ওপর বাবা নামক বটগাছটা আর নেই, যার ছায়ায় আমি এতটা দিন বেঁচে ছিলাম। আজ সেই মানুষটা তার ছায়া আমার ওপর থেকে সরিয়ে নিয়েছেন। কিছুক্ষণ পরে আমি আমার ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে চলে যাব। জানি না আর কোনো দিন তাদের সাথে দেখা হবে কিনা। বাবাকে বলে রাতটা থেকে যেতে চেয়েছিলাম। মা আর বোনের সাথে শেষবারের মতো গল্প করতে চেয়েছিলাম। কিন্তু কথাটা বাবাকে বলার মতো সাহস করে উঠতে পারিনি। ওই তো বোনটাকে আজ কত সুন্দর লাগছে। টেবিলে বসে বই পড়ছিল। আমাকে দেখেই উঠে দাঁড়ালো। আমাকে দেখে বলল, ভাইয়া কিছু বলবে? আমি কিছু বলতে পারলাম না। ২ মাস হতে চলল। ঠিকমতো আমার সাথে আমার বোনটা কথা বলেনি। আজ আমার সাথে কথা বলল। তাহলে কি বাবার মতো সেও জানে আজকের পর থেকে তার ভাইটাকে আর সে চাইলেও ভাইয়া ডাকতে পারবে না। শেষবারের মতো ভাইয়া ডেকে নিজেকে সান্ত্বনা দিচ্ছে। কত ইচ্ছে ছিল বোনটাকে নিজের হাতে বউ সাজাবো। বোনকে বউয়ের সাজে দেখার ইচ্ছেটা বোধহয় সব ভাইয়েরই পূরণ হয় না। আমারও হবে না। তাতে কি? মানুষের জীবনে তো আর সব ইচ্ছেই পূরণ হয় না। আমারও হবে না। তবে মনের ভিতরে দুঃখটা থেকেই যায়। শেষবারের মতো বলতে ইচ্ছে করছিল, আরেকবার ভাইয়া বলে ডাক। তোর মুখ থেকে ভাইয়ার ডাকটা শুনতে অনেক ভালো লাগে। কিন্তু আমি বললাম না। কি দরকার শুধু শুধু মায়া বাড়িয়ে? অথচ আজকের পর থেকে এই ডাকটা না শুনেই আমাকে প্রতিটা রাত কাটাতে হবে। মায়ের রুমে যখন গেলাম তখন মা আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিল। মনে হলো মা আমার সাথে কথা বলতে চায় না, আমার মুখটা দেখতে চায় না। কিন্তু আমি তো তার মুখ না দেখে থাকতে পারি না। অনেক কষ্ট হয়। তাহলে কি মাও বাবার কথাটা জানে? তাহলে যে বাবা মাকে বলতে না বলল, বাবার মতো মাও আমাকে ঘৃণা করে। সন্তান হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও মা কোনো কথা বলল না। তখনও মা অন্যদিকে চেয়ে আছেন। আমি আর তখন আমার চোখের বিশুদ্ধ পানিটাকে ধরে রাখতে পারলাম না। নিজের অজান্তেই চোখ দুটো জলে ভিজে গেল। মা হয়তো আমার চোখের জল দেখতে পেয়েছিল কিংবা পায়নি। যখন আমি চলে আসতে নিলাম ঠিক তখন মা আমার সাথে কথা বললেন। মায়ের কথাটা শুনে আমার ভেতরটা এত ভালো লাগা কাজ করলো, যেটা আমি পাঠকদের লিখে বোঝাতে পারবো না। আমার চোখের জলটাকে তুচ্ছ মনে হলো। মা যখন বলল, কিছু বলবি বাবা? তখন আমি জল মুছতে মুছতে মায়ের দিকে এগিয়ে গেলাম। বলতে চাইলাম, মা দেখো, বাবা আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছেন। আমার কারণে নাকি আমার বোনের বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তুমিই বলো মা, আমি কি তোমাদের ছেড়ে থাকতে পারবো? কখনো কি থেকেছি? জীবনে একটা রাতও তো তোমাদেরকে ছাড়া কাটায়নি। একটা বছর কিভাবে থাকবো? বাবা কি জানে না আমার যাওয়ার কোনো জায়গা নেই? বাবা কি জানে না আমার কাছে খাওয়ার মতো কোনো টাকা নাই? বাবা কি জানে না তোমার হাতের রান্নাটা না খেলে আমার পেটে খাবার হজম হয় না? তুমি বাবাকে বলে ম্যানেজ করো মা, আমি থাকতে পারবো না তোমাদের ছাড়া। যতটা দিন বাঁচবো তোমাদের মাঝেই আমি বেঁচে থাকতে চাই। তোমাদের ছাড়া আমার জীবনটা অপূর্ণ। কিন্তু আমি বলতে পারলাম না। বাবার সেই কথাটা মনে পড়ে গেল। আমি মাকে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। যখন মা বলল, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমাকে বল। আমি মায়ের প্রশ্নের জবাবে কিছু বলতে পারলাম না। শুধু বললাম, আমাকে ক্ষমা করে দিও মা। আমি তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারিনি। আমার জন্য মানুষের কাছে তোমাদেরকে অনেক ছোট হতে হয়েছে। তবে বিশ্বাস করো মা, আমি এমন কিছু করিনি। তোমাদের ছেলে এমন কাজ করতে পারে না। তুমি বলো মা, তুমি তো আমাকে জন্ম দিয়েছ। আমার প্রতি তোমার বিশ্বাস থেকে বলো, আমি কি এমন কিছু করতে পারি? মা কিছু বলে না। আমিও কথাগুলো বলে চলে আসি। জানি না
মা কথাগুলো বিশ্বাস করেছে কিনা সেটা নিয়ে ভাবছিও না। এখন বিশ্বাস করলেই তো আমি আমার হারানো দিনগুলো আর ফিরে পাবো না। আমার ২২ বছরের জীবনে কখনো এভাবে মাকে জড়িয়ে ধরিনি। হয়তো লজ্জা কিংবা সংকোচ, যে কারণেই হোক না কেন, মাকে কখনো জড়িয়ে ধরা হয়নি। তবে আজ যখন মাকে জড়িয়ে ধরলাম, তখন আমি একটা জিনিস উপলব্ধি করলাম। মাকে জড়িয়ে ধরে কাঁদার মতো সুখ এই পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না। আমি যখন মাকে জড়িয়ে ধরে কাঁদছিলাম, তখন মনে হলো আমি পৃথিবীর সবচাইতে বিশুদ্ধ আর পবিত্র মানুষটাকে জড়িয়ে ধরে আছি। এখন প্রায় রাত ১২টা বাজে। বাসার সবাই ঘুমিয়ে গেছে। বাবা বলেছিলেন আমি চলে যাওয়ার কথাটা কেউ যেন জানতে না পারে। সেটাই করেছি। সত্যি বলতে যেতে ইচ্ছে করছিল না। আবার থাকার মতো অবস্থাতেও আমি নেই। বাড়ির বাহিরে চলে এসেছি। আর চাইলেও আমি এই বাসায় যেতে পারবো না। কারণ এই বাসার মানুষগুলোকে আমি সবসময় ভালো দেখতে চাই। তাদেরকে আমি কোনো সুখ দিতে না পারলেও কোনো দুঃখ দিতে চাই না। তাই বাবার বাধ্য সন্তান হয়ে বাবার কথা মতো বাসা থেকে চলে যাচ্ছি। শেষবারের মতো যখন জানালার দিকে তাকালাম, তখন কাউকে দেখতে পেলাম না। অথচ আমি আশা করেছিলাম বাবা আমার চলে যাওয়াটা দেখবে, শেষবারের মতো আমাকে দেখবে। কিন্তু এমনটা হলো না। ফোনটা আবার হাতে নিলাম। অন্তত কয়েকটা রাত কারো না কারো বাসায় থাকতে হবে। এত রাতে কার বাসায় যাব, এটা ভাবতেই মনে হলো এত রাতে কাউকে বিরক্ত করা ঠিক হবে না। আজকের রাতটা না হয় ফুটপাতেই কাটাই। কত মানুষ তো তাদের সারাটা জীবন রাস্তায় কাটালো। আমি না হয় একটা রাতের জন্য ফুটপাতের মানুষ হয়ে গেলাম। যদিও আমি জানি আমার আর ফুটপাতের মানুষগুলোর মাঝে কোনো পার্থক্য নেই এখন। কারণ তাদের মতো আমারও এখন কোনো আপন মানুষ নেই। কিছু সময় আগে সব কিছু ত্যাগ করে আমাকে চলে আসতে হয়েছে। এখন আমি একা, বড়ই একা। আমার জীবনে আপন কিংবা পর কেউ নাই। আমার একাকিত্বের জীবনের শুরু আজ। জানি না এই একাকিত্বের সাথে লড়াই করে কতদিন টিকে থাকতে পারবো আমি। ফোনটা চেক করতেই দেখলাম ৭২টা মিস কল। লিলির সাথে কথা বলার পর ফোনটার প্রতি আর মনোযোগ দেওয়া হয়নি। একবার শুধু দেখছিলাম। মিলি অনেকবার ফোন দিয়েছে। তখন ফোনে কথা বলার মতো অবস্থা ছিল না, তাই এড়িয়ে গিয়েছিলাম। আমি নিজেই মিলিকে ফোন দিতে চাইলাম, কিন্তু দেখলাম অনেক রাত হয়ে গেছে। এত রাতে মিলি হয়তো ঘুমিয়ে গেছে। তাই ফোন দিব কি দিব না এটা নিয়ে দ্বিধায় পড়ে গেলাম। সব শেষে যখন রাতটা কোনো ক্রমেই পার হচ্ছিল না, তখন মিলিকে ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথে মিলি ফোন ধরে ফেলল। এটা ভাবিনি। তার মানে এতক্ষণ সে জেগেছিল। ফোন রিসিভ করে মিলি খুব কড়া গলায় বলল, সমস্যা কি তোমার? নিজেকে কি মনে করো তুমি? এত বড় জঘন্য একটা কাজ করেও তুমি আমার সাথে ভাব নিচ্ছ? আমাকে ইগনোর করছো? কতবার ফোন দিয়েছি হিসাব করেছো? আমার তোমাকে এড়িয়ে চলা উচিত, সেখানে তুমি আমাকে এড়িয়ে চলছো। ব্রেকআপের পর তুমি যদি একটিবার ফোন দিয়ে সরি বলতে, তাহলে আমি সব ভুলে যেতাম, তোমাকে বুকে টেনে নিতাম। কিন্তু তুমি সেটাও করোনি। কেন করোনি? তোমার ইগোর কারণে, তাই তো? আজ যখন এতদিন পর নিজ থেকে ফোন দিলাম, তখন তুমি আমার ফোন ধরতে চাও না, ফোন কেটে দাও। আমি মিলিকে আমার কষ্টের কথা বলতে চাইলাম। বলতে চাইলাম আমার নিঃস্ব হওয়ার কথা। তাকে বলতে চাইলাম আমার বাবা আমাকে বাড়ি থেকে ১ বছরের জন্য বের করে দিয়েছেন। ১ বছরের জন্য না, সব সময়ের জন্য। কারণ আমি হয়তো আর ওই বাড়িতে কোনো দিন পা রাখবো না। কিন্তু বললাম না। আমার কষ্টের কথা কাউকে জানাতে চাই না আমি। আর মিলি আমার এখন কেউ না। তাকে বললে হয়তো সে মজা নেবে। সুখের কথা মানুষকে বলা যায়, মানুষের সাথে শেয়ার করা যায়, কিন্তু দুঃখের কথা কখনো কাউকে বলতে নেই। তাহলে মানুষ মজা নেবে। আমিও আমার দুঃখটা শুধু আমার মাঝেই লুকায়িত রাখতে চাই, কাউকে বলতে চাই না। আমি মিলিকে বললাম, একটু সমস্যা হয়েছিল, তাই ফোনটা ধরিনি। সমস্যা নেই, তুমি তোমার যত রাগ আছে আমার ওপর ঝাড়তে পারো, আমি কিছু মনে করব না। তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার ওপর কোনো অভিযোগ রেখো না। আমার কথা শুনে মিলি ফোনটা রেখে দেয়। তার ফোনে রেখে দেওয়ার কারণটা আমি খুঁজতে গেলাম না।
হয়তো আমার কাপুরুষের মতো আত্মসম্মানটা সে মেনে নিতে পারেনি, তাই ফোনটা রেখে দিয়েছে। মিলি আবার আমাকে ফোন দিল। এবার সে কিছুটা নরম হলো আমার প্রতি। হয়তো বুঝতে পেরেছে আমি ভালো নেই। মিলি আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? আমি কিছু বললাম না। মিলি আবারও জিজ্ঞেস করলো। আমি এড়িয়ে গেলাম। মিলি আমার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে চুপ হয়ে গেল। আমি তাকে বললাম, তোমাকে একটা কথা বলতে চাই। তুমি সত্যি সত্যি মন থেকে উত্তর দেবে। যদি মন থেকে উত্তর দাও তাহলে আমি কথাটা বলবো, না হলে বলবো না। তখন মিলি বলল, কি এমন জানতে চাও যে আমাকে এভাবে শপথ করিয়ে নিচ্ছ? খারাপ কিছু না তো? তখন আমি হেসে বললাম, ধরে নাও তাই, খারাপ কিছুই জানতে চাইবো। আমার হাসি শুনে মিলি খুশি হতে পারল না, কারণ আমার হাসি সুন্দর না। তাই হয়তো মিলি মন খারাপ করে বলল, তোমার হাসিটা আগের মতোই আছে। একটা মানুষ এত বিশ্রীভাবে হাসতে পারে, তোমার হাসিটা না শুনলে বুঝতাম না। আমি আবারও আমার বিশ্রী হাসি হেসে বললাম, মিলি, এই 2 বছরে কি তুমি কখনো আমাকে মনে করেছো? কিংবা আমার জন্য চোখের জল ফেলেছো? মিলি খুব সহজেই বলল, তোমাকে মনে করেছি ঠিক, তবে তোমার জন্য কখনো চোখের জল আনিনি। আমি অবাক হলাম না, কারণ আমি জানতাম মিলির এতটা কাছের মানুষ আমি কখনো হতে পারিনি যে আমি তার জীবন থেকে চলে আসাতে সে চোখের জল ফেলবে। কিছু মানুষকে ভালোবাসলেও তার কাছে মানুষ হওয়া যায় না। আমিও হয়তো তেমন একজন মানুষকে ভালোবেসেছিলাম। আমি কিছুটা সময় নীরব থাকলাম, তারপর বললাম, আমি চলে যাওয়ার পর কি তোমার জীবনে বিশেষ কেউ এসেছিল? কিংবা কারো সাথে খুব ভালো থাকার মতো সম্পর্ক হয়েছিল তোমার? আমার এমন কথা শুনে মিলি অনেকটা সারপ্রাইজ হলো। তবুও সে খুব স্বাভাবিকভাবেই বলল, তুমি চলে যাওয়ার পর একটা ছেলে আমার জীবনে এসেছিল। ঠিক তোমার মতো করে হাসতো, তোমার মতো করে কথা বলতো, তোমার মতো করে অভিমান করতো। ওর মাঝে যেন আমি তোমাকে খুঁজে পেতাম। কিন্তু এক সময় ও আমার জীবন থেকে চলে গেল। কী কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছিল সেটা আজও আমার কাছে অজানা। মিলির মুখ থেকে কথাগুলো শুনে অনেক বেশি খারাপ লাগলো আমার। বুকের বাম পাশে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। মনে হলো বুকের ভেতর থেকে ছিন্ন ভিন্ন হয়ে কোনো কিছু বের হয়ে আসতে চাইছে। নিজের এক সময়কার ভালোবাসার মানুষের কাছ থেকে এরকম কিছু কথা শুনলে কার না খারাপ লাগবে। আমরা ভাবি আমাদের ভালোবাসার মানুষটা হয়তো আমাদেরকে এখনও ভুলতে পারেনি, আমাদের জন্য এখনও মাঝরাতে একাকী নীরবে চোখের জল ফেলে। কিন্তু বাস্তবতা হলো আমাদের প্রিয় মানুষটা আমাদেরকে মনে রাখে না, আমাদের জন্য কাঁদে না। সে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, অন্য কারো চোখের জল মুছে দেওয়াটাকেই জীবনের সার্থকতা মনে করে। আমাদেরকে মনে করার সময় তার হয় না। আমি দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে মিলিকে বললাম, ছেলেটা বুঝি আমার থেকেও অনেক সুন্দর ছিল, তোমাকে অনেক ভালো রাখতো। তখন মিলি বলল, সেটা জানি না, তবে তার সাথে যতদিন ছিলাম ততদিন তোমাকে খুব একটা মনে হয়নি আমার। মনে হয়নি বললে ভুল হবে। ও আমাকে তোমার কথা মনে করতে দেয়নি, এই জন্যই হয়তো বা তোমাকে ফোন না দিয়ে থাকতে পেরেছি। তার মানে ওই ছেলেটা যদি তোমার জীবন থেকে চলে না যেত তাহলে আমাকে কখনো ফোন দিতে না, আমার সাথে যোগাযোগ করতে না। তোমার বিচ্ছেদটাই আমার সাথে যোগাযোগ করতে তোমাকে বাধ্য করেছে। হ্যাঁ, এমনটা ধরে নিতে পারো। আচ্ছা বলো তো, আমাদের দুজনের মাঝে এখন তোমার কাকে বেশি মনে পড়ে? তোমাকে মনে পড়ে। ও চলে যাওয়ার পর তোমাকে অনেক মনে হতো। তোমার সাথে অনেকবার যোগাযোগ করতে চেয়েও পারিনি। তোমার নাম্বারটা হারিয়ে ফেলেছিলাম। পরে অনেক কষ্ট করে জোগাড় করেছি। শুনে ভালো লাগলো। আমি চলে যাওয়ার পর তুমি অনেক ভালো ছিলে। আমার সাথে ব্রেকআপের পর তোমার জীবনে কোনো মেয়ে আসেনি, সেটা তো তুমি জানো। এ কারণেই তো আজ আমি নিঃস্ব। যাই হোক, এসব কথা বলে নিজের কষ্টটাকে বাড়াতে চায় না। তোমাকে একটা কঠিন প্রশ্ন করি। তোমার জীবনে 2জন ছেলে এসেছিল না? আমি আর ওই ছেলেটা, যাকে পেয়ে তুমি আমাকে ভুলে গিয়েছিলে। তুমি কি বলতে পারবে এই 2জন মানুষের মধ্যে তুমি কাকে সত্যি সত্যি ভালোবেসেছিলে, মন থেকে নিজের করে চেয়েছিলে? তোমাকে। আমার এখন ওই ছেলেটাকে মনে হয় না, কিন্তু তোমাকে মনে হয়। ওই ছেলেটাকে আমি ভুলে গেলেও তোমাকে ভুলতে পারিনি। মিলি, তোমার মন অনেক মিথ্যা বলে। মনকে বোঝাও, এত মিথ্যা বলা ভালো না। সত্যি কি জানো,
তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। যদি বাসতে, তাহলে কখনোই তুমি দ্বিতীয় কাউকে ভালোবাসতে পারতে না। দ্বিতীয় কারো সাথে সম্পর্কে জড়িয়ে আমাকে ভুলে যেতে না। মানুষ কি একজনকে ভালোবাসা অবস্থায় অন্য কারো সাথে সম্পর্কে জড়ায় না? আমি একটা মেয়ে হয়ে বলছি, তুমি হয়তো জানো না, কত শত মেয়ে নিজের ভালোবাসার মানুষকে ভুলতে না পেরেও পরিবারের কথা চিন্তা করে অন্য একজন মানুষের সাথে বিয়ে নামক পবিত্র বন্ধনে জড়িয়ে পড়ে। তারা কি একজনকে ভালোবাসা অবস্থায় অন্য কারো সাথে চিরদিনের জন্য নিজেকে জড়ায়নি? আমি না হয় রিলেশনে জড়িয়েছি, কিন্তু তুমি কি করেছো? তোমার থেকে বয়সে বড় একটা মহিলার সাথে অবৈধ সেক্সুয়াল সম্পর্কে জড়িত হয়েছো। তাহলে বলো, তুমি আমাকে কতটা ভালোবাসতে, যার জন্য এরকম একটা অবৈধ ফিজিক্যাল রিলেশন করতে পেরেছো? আমি তোমাকে আমার ভালোবাসার প্রমাণ দিতে চাই না, কিংবা বিশ্বাসও করাতে চাই না। আমি নির্দোষ। যেখানে আমার বাবা মাকেই বিশ্বাস করাতে পারিনি, সেখানে তোমাকে বিশ্বাস করিয়ে কি লাভ? এমন না তো যে তোমাকে বিশ্বাস করাতে পারলে সারা দুনিয়ার কাছে আমি আবার আগের মতো বিশুদ্ধ হয়ে যাব। মিলি ফোনটা রেখে দেয়। কেন এমন করলো জানি না। পরে যখন ফোন দিলাম তখন তার ফোন বন্ধ পেলাম। এখন প্রায় রাত 1টা বাজে। ফুটপাতের মানুষগুলো ঘুমিয়ে গিয়েছে। জনমানব শূন্য স্থানে যেমনটা নীরবতা বিরাজ করে, ঠিক সেরকমই নিস্তব্ধতা বিরাজ করছে এখন। দুই একটা কুকুর মাঝে মাঝে ঘেউ ঘেউ শব্দ করে উঠছে। এছাড়া আর কোনো শব্দ আমার কানে আসছে না। আমার একটু ভয় হতে লাগলো। এত রাতে একা কখনো এমন অবস্থায় পড়িনি, তাই ভয় হওয়াটাই স্বাভাবিক কিছু না। হঠাৎ করেই দূরের একটা বেঞ্চিতে আমার চোখ আটকে গেল। হলুদ শাড়ি পরা একটা মেয়ে বসে বসে মোবাইল টিপছে। ভয়টা যেন আরও তীব্রতর হতে লাগলো। এত রাতে কোনো মেয়ে তো এখানে থাকার কথা না। তাহলে কি কোনো ভূত পেতনি? পেতনিরা কি হলুদ শাড়ি পরে, নাকি সাদা শাড়ি পরে? পেতনি হলে নিশ্চয়ই হলুদ শাড়ি পরতো না। আমি ভয়ে ভয়ে মেয়েটার দিকে এগিয়ে গেলাম। পায়ের দিকে তাকিয়ে বুঝলাম পা মাটির সাথে লাগানো। তার মানে ভূত হওয়ার কোনো চান্স নেই। ভয়টা কিছুটা হলেও কেটে গেল। আমাকে দেখে মেয়েটা দূরে সরে বসলো। একটা মেয়ে এত রাতে একটা ছেলেকে দেখে যতটা ভয় পাওয়ার কথা, মেয়েটা তার বিন্দু পরিমাণ ভয়ও আমাকে দেখে পেল না। বরং খুব সাহস নিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? এত রাতে এখানে কি করছেন? আমি মেয়েটার এমন প্রশ্ন শুনে থমকে গেলাম। আমি তার প্রশ্নের উত্তর না দিয়ে বললাম, আমি তো একটা ছেলে, তাই এত রাতে একা ঘোরাটা খুব কমন বিষয়। কিন্তু আপনি একটা মেয়ে হয়ে এত রাতে এখানে কি করছেন? তাও আবার গায়ে হলুদ শাড়ি। তখন মেয়েটা যা বলল তা শুনে কিছুক্ষণের জন্য বোবা হয়ে গেলাম। মেয়েটা বলল, আসলে আমি আমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি। ওর আসার কথা 12টার সময়, কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেল, এখনও আসলো না। তাই বাধ্য হয়ে বসে আছি। ও আসলেই ওর সাথে চলে যাব। আমি তার ব্যাপারে ক্লিয়ার হওয়ার জন্যই বললাম, বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছেন? তখন মেয়েটা কপাল কুঁচকে বলল, সেটাও বলতে হবে? কাপড় চোপড় দেখে বুঝতে পারছেন না? বাবা মা জোর করে বিয়ে দিচ্ছিল, তাই যাকে ভালোবাসি তার সাথে পালিয়ে যাওয়ার জন্য বিয়ের আসর থেকে চলে এসেছি। আমি জোরে একটা নিঃশ্বাস ফেলে বললাম, ও, আপনার বয়ফ্রেন্ডকে ফোন করেন, দেখেন কোথায় আছে, তাহলেই তো হয়। তখন মেয়েটা আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, ফোন খোলা থাকলে কি আর এভাবে বসে থাকতাম? সেই কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি, ফোন বন্ধ দেখাচ্ছে। আমার কথা বাদ দিন, আপনি এত রাতে এখানে কেন? আপনারও কি আমার মতো সেম কেস নাকি? গার্লফ্রেন্ডকে ভাগিয়ে নিয়ে যাবেন? আমি বললাম, না না, এমন কোনো কিছু না। তখন মেয়েটা বলল, তাহলে কেমন কিছু? মানে কি জন্য এত রাতে এখানে এভাবে তল্পাতল্পি নিয়ে ঘুরতেছেন? আমি যখন মেয়েটাকে কিছু বলতে যাব, ঠিক তখনই কিছু মানুষ এসে আমাদের দুজনকে ঘিরে ফেলে। একজন 25-26 বছরের যুবক আমার কলার চেপে ধরে। মেয়েটাও প্রচণ্ড ভয় পেতে লাগলো। আমি ছেলেটাকে ধাক্কা দিয়ে নিজেকে একটু দূরে সরিয়ে নিয়ে বললাম, আসলে আপনারা যা ভাবছেন তা না। আমি এই মেয়েটাকে চিনিও না। একটু আগে তার সাথে পরিচয় হয়েছে। আপনারা হয়তো ভেবেছেন আমি ওর বয়ফ্রেন্ড, বাট এটা আপনাদের ভুল ধারণা। আমি ওর বয়ফ্রেন্ড না। বিশ্বাস না হলে মেয়েটাকে জিজ্ঞেস করেন।
আমার কথা শুনে মনে হলো সবাই মঙ্গল গ্রহ থেকে পৃথিবী গ্রহে অবতরণ করলো। তাদের রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে এই মেয়ের বয়ফ্রেন্ডের ওপর তাদের কতটা রাগ জমা আছে। এই জন্যই বুঝি কোনো কথাবার্তা না বলে এভাবে কলার চেপে ধরেছে। একজন তো বলেই ফেললো, এই শালা মিথ্যা কথা বলতেছে, নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলতেছে। ওদের দুজনের এটা আগে থেকেই প্ল্যান ছিল, ধরা পড়লে এসব বলবে। ও যদি স্পৃহার বয়ফ্রেন্ড নাই হবে তাহলে এত রাতে ওর সাথে বসে গল্প করছে কেন? ওর ব্যাগ দেখেই বোঝা যাচ্ছে বাসা থেকে বের হওয়ার সময় সব রকম প্রস্তুতি নিয়েই বের হয়েছে। কাজেই ওরে বিশ্বাস করা যাইব না। পিঠে কিছু পড়লেই সব সত্য বলবে। তাহলে মেয়েটার নাম স্পৃহা। মেয়েটার সাথে কথা বললেও তার নামটা জানা হয়নি। তবে আমি তার নাম নিয়ে না ভেবে কিছু বলবো বলে ঠিক করলাম। কিন্তু তার আগে ৫০-৫৫ বছরের এক বয়স্ক লোক এসে বলল, এত কথা বলার দরকার নেই, বাসায় নিয়ে চল। ওর জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে। ছেলেপক্ষের কাছে আমার মাথা হেড হয়ে গেছে। মেয়ে ভাগিয়ে নেওয়ার শাস্তি ওকে পেতে হবে। আমি আবারও বললাম, আপনাদের ভুল হচ্ছে। আমি সেই ছেলে নই। আমি সেই ছেলে নই। আপনাদের মেয়েকে জিজ্ঞেস করুন। আমি না হয় বাঁচার জন্য মিথ্যা বলতে পারি। আপনাদের মেয়ে তো আর মিথ্যা বলবে না। তাই ওনাকে জিজ্ঞাসা করুন, তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের ভুলটাও ভেঙে যাবে। আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম সে ভয়ে কাঁপছে। একটা মেয়ে নিজের বাবাকে এতটা ভয় পেতে পারে জানা ছিল না আমার। ভয়ের চোটে এই মেয়েটার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আমি মেয়েটাকে অনেকবার বলার পরেও সে কোনো কথা বলল না। মেয়ের বাবাকেও অনেক বোঝালাম, কিন্তু তারা আমার কথাগুলো বিশ্বাস করল না। তাদের মেয়েকে ভাগিয়ে নিতে চেয়েছিলাম আমি, এটা মনে করেই তারা আমাকে তাদের সাথে নিয়ে গেল। আমারও ক্ষমতা ছিল না এতগুলো লোকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার। তাই বাধ্য হয়েই তাদের সাথে যেতে হলো। অবশ্য একদিক থেকে ভালোই হয়েছে আমার জন্য। এখন অন্তত থাকা খাওয়ার চিন্তাটা আর করতে হবে না। এখন অন্তত থাকা খাওয়ার চিন্তাটা আর করতে হবে না। যেখানে যাচ্ছি সেখানে নিশ্চয় থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না। মেয়ের পরিবার দেখে অন্তত এটাই মনে হলো। তারা অনেক প্রভাবশালী এবং টাকা পয়সার কোনো কমতি নেই। তবে ওখানে যাওয়ার পর আমার কী অবস্থা হবে সেটা ভাবতেই ভেতরটা ভয় কাজ করছে। কারণ এই মানুষগুলোকে দেখে খুব হিংস্র মনে হচ্ছে। একটা অন্ধকার রুমে আমাকে আটকিয়ে রাখা হয়েছে। জানালা দিয়ে একটু একটু করে আলো বাতাস আসছে, তবে সেটা অন্ধকারকে গ্রাস করতে পারছে না। কিছু সময় পর কেউ একজন এসে দরজাটা খুলে আমাকে বাড়ির সবার সামনে নিয়ে গেল। বুঝতে পারলাম এটা যৌথ ফ্যামিলি। মেয়ের বাবা মা, চাচা চাচি, দাদা দাদি সবাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। হয়তো তারা বিশ্বাস করতে পারছে না তাদের মেয়ে আমার মতো একজন ছেলের সাথে পালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু আসলে সত্যটা তারা এখনও জানে না। আমার সামনে অনেকগুলো মানুষ দাঁড়ানো থাকলেও আমি স্পৃহা মেয়েটা বাদে কাউকে চিনতে পারছি না। আমার মনে হলো এবার হয়তো আমাকে কিছু বলার সুযোগ দেবে। আমি যে মেয়েটার কিছুই হই না সেটা সবাইকে বোঝাতে পারবো। কিন্তু এমন হলো না। স্পৃহার বাবা আমার দিকে না তাকিয়ে স্পৃহাকে প্রশ্ন করতে লাগলেন। তিনি স্পৃহাকে বললেন, আমার পছন্দ করা ছেলেটাকে বিয়ে না করে এই ছেলেটার সাথে তুমি পালিয়ে যেতে চেয়েছিলে? তোমার পছন্দটা খুব বাজে। এই ছেলের মাঝে কি এমন আছে যাকে দেখে তুমি তার সাথে পালিয়ে যেতে চেয়েছিলে? তখন স্পৃহা বলল, না বাবা, ওকে আমি চিনি না। ওর সাথে আজকে রাতেই প্রথম দেখা হয়েছে আমার। তখন তার বাবা বললেন, তুমি ছেলেটাকে বাঁচানোর জন্য মিথ্যা বলছো, তাই তো? যদি সত্যি বলো তাহলে এই ছেলেটাকে মেরে হাত পা ভেঙে দেব। সেজন্যই ভয় পাচ্ছ? না বাবা, আমি সত্যি বলছি। তখন তার বাবা বললেন, তোমার কথা বিশ্বাস করব না এবং তুমি যা ভাবছো সেটাও করব না। এই ছেলেটাকে কেউ ধরবে না, ছুঁবে না। এই ছেলের সাথে তোমার বিয়ে হবে। না হলে আমার পছন্দ করা ছেলেকেই তোমাকে বিয়ে করতে হবে। তুমি সিদ্ধান্ত নাও, কি করবে? প্রতিষ্ঠিত একজন ছেলেকে বিয়ে করে আরামে আয়েশে বেঁচে থাকবে, নাকি এরকম একটা চালচুলোহীন ছেলেকে বিয়ে করে অভাব অনটনে দিন কাটাবে? আমি আর কিছু বুঝতে না পারলেও এটা খুব ভালো করেই বুঝতে পারলাম ওরা কেউ আমাকে নিজ থেকে কিছু জিজ্ঞেস করবে না। যা বলার আমাকেই বলতে হবে। আমি তাদের বাপ মেয়ের কথার মধ্যে নিজেকে ঢুকিয়ে বললাম, আপনাদের সমস্যা কী?
নিজেরাই যা ইচ্ছে বলে যাচ্ছেন। আমার কথা শোনার কোনো প্রয়োজনই মনে করছেন না। আর এই যে ম্যাডাম, আপনি এভাবে ভয়ে ভয়ে কথা বলছেন কেন? আর এই যে আপনি কি বাংলা বোঝেন না? আপনার মেয়ে এত করে বলার পরেও কেন বিশ্বাস করছেন না যে আমি তার বয়ফ্রেন্ড না? আর তাছাড়া আপনি বললেই তো আর আপনার মেয়েকে আমি বিয়ে করব না। যাকে চিনি না জানি না তাকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। তাই এসব নাটক না করে আমাকে যেতে দিন। তখন তিনি তিরস্কারের সুরে বললেন, তোর রাজি হওয়াতে কিছু যায় আসে না। আমার মেয়ে রাজি হলেই হবে। তাকে বেছে নিতে হবে সে কাকে বিয়ে করবে, আমার পছন্দ করা ছেলেকে নাকি তোকে। আমার কথার কোনো গুরুত্বই দিল না কেউ। সবশেষে মেয়েটা বিয়ে করার জন্য আমাকেই বেছে নিল। আমাকে বেছে নেওয়ার কারণটাও আমার মস্তিষ্কটা আঁচ করতে পারল না। শুধু এখন একটা কথাই মনে পড়ছে, বিপদ যখন আসে চারদিক থেকেই আসে। আমি চাইলেও এত মানুষকে ফাঁকি দিয়ে এখান থেকে পালাতে পারবো না। পরের দিন বাধ্য হয়েই বিয়েটা করতে হলো আমাকে। আমি কখনো ভাবিনি আমার বিয়েটা এভাবে হবে। যে মেয়েটার সম্পর্কে আমি কিছুই জানলাম না, তার সাথেই আজ বিয়ে হলো আমার। এটাই বুঝি নিয়তির খেলা। আল্লাহ যা চাইবে সেটার ওপর আমাদের মানুষের কোনো হাত নেই। ভাগ্যের ওপর কারো হাত নেই, সেটার প্রমাণ আমি নিজে। বিয়ে করার সময় কবুল কথাটা মুখ দিয়ে বের হচ্ছিল না। কবুল বলার সময় নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হলো। যার পাশে কেউ নাই, একজন মানুষও নাই যাকে আপন ভাবতে পারি। যার সাথে বিয়ে হচ্ছে সেও তো আপন না। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর সবাই চলে গেল। আমাকে আর মেয়েটাকে একটা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। বুঝলাম এটা আমাদের বাসর ঘর। চারদিকে কাঁচা রজনীগন্ধার সমাহার। বিছানার প্রতিটি কোণায় কোণায় গোলাপের সুবাস। কিছুক্ষণ পর এই বিছানাটাতে আমাকে ঘুমাতে হবে, তাও আবার একটা মেয়ের সাথে। এটা যেন বিশ্বাসই হচ্ছিল না। মনে হচ্ছিল কোনো এক স্বপ্ন দেখছি। কিন্তু না, এটা কোনো স্বপ্ন না। বাস্তবেই আমার সাথে এটা হচ্ছে। নিজের বাসরটা এমন হবে কখনো ভাবিনি। মেয়েটা দরজা লাগিয়ে দিয়ে আমার পাশে এসে বসলো আর বলল, আসলে সরি, এমনটা হবে বা কখনো হতে পারে ভাবিনি। আমার দোষ কি বলেন? দোষটা তো আপনারই। আপনিই নিজ থেকে আমার সাথে কথা বলতে এসেছিলেন। আপনি যদি কথা বলতে না আসতেন তাহলে আপনার সাথে আমি কথা বলতাম না, গল্পও করতাম না, আর আপনাকেও এমন অবস্থায় পড়তে হতো না। যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার থেকে আপনিই বেটার। লোকটা অনেক বয়স্ক, তাই আপনাকেই বেছে নিয়েছি। আমি মেয়েটার কথা শুনে 420 ভোল্টেজের শট খেলাম। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও মেয়েটা কত সহজে সরি বলে দিল। আমার সাথে তার বিয়ে হয়েছে, এই জন্য তার মন খারাপের কোনো চিহ্নই দেখতে পেলাম না তার চোখে মুখে। তাহলে এই মেয়ে কি স্বাভাবিক না? কোনো সমস্যা আছে? স্বাভাবিক হলে তো এমন একটা বিয়েতে তার খারাপ লাগার কথা। কিন্তু তার তো লাগছে না। আমি কিছু বলবো তার আগেই মেয়েটা বলল, আমার মনে হয় আবিরের বড় কোনো সমস্যা হয়েছে। না হলে এমনটা তো করার কথা না। আবির আমাকে ওর জীবনের থেকেও বেশি চায়। ওর না আসার পেছনে কোনো কারণ আছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আবার পালাবো আমি। আপনাকে বিয়ে করার এটাও একটা কারণ। আপনি আমাকে সাহায্য করতে পারবেন, যেটা ওই লোকটা করতো না। সবাই ভেবেছে বিয়ে যেহেতু হয়ে গিয়েছে তাই আর আমাকে নিয়ে কোনো ভয় নেই। এই সুযোগটাই আমি কাজে লাগাতে চাই। আমি তার কথা শুনে বললাম, পাগল নাকি আপনি? পালাবেন মানে? যদি পালাবেন তাহলে বিয়ে করলেন কেন? আবার আমাকে বিপদে ফেলতে চান? আপনি চলে গেলে তো মনে হয় আমাকে আর বাঁচিয়ে রাখবে না। তখন মেয়েটা চাপা হাসি হেসে বলল, হ্যাঁ ঠিক বলেছেন, আমার বাবা খুব রাগী মানুষ। বাসর ঘরে নিজের বউকে ধরে রাখতে পারেনি, পালিয়ে গেছে। এটা শুনলে নিশ্চিত আপনাকে মেরে ফেলবে। অনেক সময় পর মেয়েটা বলল, আপনার ব্যাগ কোথায়? আমি তো আগেই সব কিছু গুছিয়ে রেখেছি। আপনি তাড়াতাড়ি আপনার ব্যাগ রেডি করুন। এখন আমাদেরকে পালাতে হবে। এখন বাসায় সবাই ঘুমিয়ে গেছে। আমি তার কথা শুনে কিছু বলতে পারলাম না। তার দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। আমার এভাবে তাকানো দেখে সে বলল, হাঁ করে তাকিয়ে আছেন কেন? বাসর করবেন নাকি? বিছানায় কোলবালিশ আছে, ওটার সাথে বাসর করুন। শখ কত?
আমার সাথে বাসর করবে। যদি মরতে না চান তাহলে আমার সাথে আসুন। আর যদি বাঁচার ইচ্ছা না থাকে তাহলে কোলবালিশের সাথে বাসর করুন। আমি কোলবালিশের সাথে বাসর না করে আমার সদ্য বিবাহ করা বউয়ের সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কোলবালিশের সাথে বাসর করলে হয়তো গ্রিসিন বুকে আমার নামটা লেখা হতো। চাঁদে যেমন প্রথম মানুষ হিসেবে পা রেখেছিল নীল আর্মস্ট্রং, তেমনি পৃথিবীর প্রথম কোনো মানুষ হিসাবে কোলবালিশের সাথে বাসর করে ইতিহাসের পাতায় নাম লেখাতে পারতাম আমি। কিন্তু তখন আমার বেঁচে থাকা হতো না। তাই বাঁচার জন্য ইতিহাসের পাতায় নিজের নামটা লিখলাম না। তবে এটাও বা কম কিসে, বাসর না করে বউয়ের সাথে পালিয়ে যাচ্ছি। এমনটা কি কখনো হয়েছে আগে? বিয়ের রাতে জামাই বউ বাসর না করে পালিয়ে গিয়েছে। ভাগ্য সুপ্রসন্ন থাকলে এটাও হয়তো ইতিহাসের পাতায় রূপার অক্ষরে লেখা হতে পারে। স্পৃহার কথা মতো আমি তার পিছনে পিছনে যাচ্ছি। বাসার সবাই ঘুমিয়ে গেছে, একটা কাকপক্ষীও জেগে নেই। তবুও খুব সাবধানে বাড়ির সীমানাটা পার করলাম আমরা। প্রায় ১ ঘন্টার মতো হাঁটলাম দুজনে। এই সময়টাতে আমাদের দুজনের মাঝে বিশেষ কোনো কথা হয়নি। নিরাপদ একটা জায়গায় এসে স্প্রা প্রথম যে কথাটা বলল সেটা হলো, আপনি চাইলে চলে যেতে পারেন এখন। আপনি আমার জন্য বিপদে পড়েছিলেন। আবার আমি আপনাকে বিপদ থেকে উদ্ধার করলাম। হিসাব বরাবর। স্পৃহার কথাটা কেন জানি আমার ভালো লাগলো না। এভাবে কেউ কাউকে চলে যেতে বলতে পারে? আর তাছাড়া সে তো আমার বিয়ে করা বউ। হোক না সেটা পরিস্থিতির শিকার, তবুও তো আমরা দুজন এখন স্বামী স্ত্রী। আমার তার ওপর খুব করে জোর খাটাতে ইচ্ছে করলো, কিন্তু কোনো এক অদৃশ্য বাধার কারণে সেটা পারলাম না। আমি খুব নরম হয়ে সরল গলায় বললাম, এত রাতে আপনি এই জনমানব শূন্য স্থানে ভয় পাবেন না? আর বলা তো যায় না,